অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো। রাব্বি ভাই, জি, থ্যাংক ইউ ফর কামিং টু নিউজ 24। থ্যাংক ইউ আপনাদেরকে যে এত সুন্দর একটা আয়োজন আমাকে নিয়ে আসার জন্য। জি, আপনার পুরো নাম হচ্ছে কামরুজ্জামান রাব্বি। জি, আপনাকে রাব্বি নামে সবাই চেনে, পুরো নামটাই বলে কেউ কেউ কামরুজ্জামান নামে চেনে, নাকি এখন ভালানা বলে ডাকে, কোনটা? ওইটাও বলতে পারেন, ভালো না বলেও অনেকেই চেনে। চেনে না? ইভেন যেটা হয় যে রিক্সা নিয়ে যাচ্ছি পাশ থেকে ওই যে টিজ করার মতো করে আর কি, আমি তো ভালো না ভালো লাগে থেকে এরকমটা খুব ভালো লাগে। টিজমিনি মানে হচ্ছে কমপ্লিমেন্টস, আপনাকে দেখছে সেটা আপনাকে জানাতে যাচ্ছে, আমরা ভাই আপনাকে দেখছি, কিন্তু ব্যাপারটা হয়তো সেটা। সো ভালানার গল্প একটু শুনি, কিভাবে আসলে ভালানার গল্পটা ওই যে যেমনটা বলছিলাম আর কি, এরকম আহামরি কোনো গল্প নেই ভালানার। আমি ফেব্রুয়ারি মাসের আগে জানুয়ারি মাসের দিকে বিক্রমপুরে যাই, এই বছরই বিক্রমপুরে যাই। এখানে সজীব ভাই হচ্ছে মাহবুব শাহর কাজিন, তো ওনার মাধ্যমে ওনার বাসায় যাই এবং সেখানে গিয়ে যেটা হয় যে মাহবুব ভাই রাতে আমরা বসে আড্ডা মারছিলাম, সেখানে গানটি গাই এবং আমি বাসায় আসার পরে একটা মাস ধরে এই গানটা খুঁজলাম, কোথাও পাইনি এটা কার গান। এবং এক মাস পরে ওনাদের বাসায় একটা প্রোগ্রাম ছিল, সেখানে আমি যাই। যাওয়ার পরে ওনাকে জিজ্ঞেস করলাম যে গানটা কার বা কোথায় পাওয়া যেতে পারে, তো উনি বললেন যে গানটা আমারই লেখা। বাহ, অবাক হলাম এবং বললাম যে দাদা আমি গানটা গাইতে চাই। এরপর ঠিক আছে নিশ্চয়ই গাইবে, এরকমভাবে সব ওনার কাছ থেকে পারমিশন নিয়ে যেটা করি যে আমি বাসায় চলে আসলাম। ফেব্রুয়ারি মাসের 6 তারিখে আমি শ্রীমঙ্গলে যাই প্রথমবারের মতো। সেটা হচ্ছে একটা ছোট ভাইয়ের অনুরোধ ছিল খুব করে, এবং সত্যি কথা বলতে যে আমার পকেটে কোনো টাকাও ছিল না যে আমি শ্রীমঙ্গলে যাবো, তাই সেটা ওকে বলতেও পারছিলাম না। এবং ও এক সময় বুঝতে পেরে আমাকে বলে যে ভাই সব খরচ আমার, আপনি শুধু চলেন, ওর বাবা মা থাকে ওখানে, তো বাবা মা আমাকে দেখবে। তো সকালবেলা ট্রেনে যাই, ওখানে 11টায় পৌঁছাই, ওর বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দুপুরবেলা তখন আবার চা বাগানের মধ্যে ঢুকলাম। কখনো যাইনি এর আগে, সেই লোক সামলাতে পারলাম না আর কি। এবং সেই সময় কোনো মানুষ ছিল না চা বাগানের মধ্যে, তো হঠাৎ করে মনে হলো যে আমি গানটা গাই এবং ওকে বললাম যে তুমি আমার মোবাইল দিয়ে ভিডিও করো। মোবাইল দিয়ে ভিডিও করলো। এরপরে আমি আবার সন্ধ্যায় ফিরে আসলাম ঢাকাতে এসে আমি জাস্ট আমার চ্যানেল, ইউটিউব চ্যানেল যেটা কেজেড রাব্বি, সেই চ্যানেলটার একটা লোগো লাগালাম, কেজেড রাব্বি, কামরুজ্জামানের শর্ট ফর্ম আর কি করা হয়েছে, কেজেড রাব্বি। তো সেটা করে লোগোটা দিয়ে আমি জাস্ট ইউটিউবে 7 তারিখে আপলোড করলাম ফেব্রুয়ারি মাসে। তারপর তো 5-6 দিন পরে যেটা দেখা গেল যে সবাই বিভিন্ন রকমভাবে শেয়ার করছে বা আমাকে মেনশন করছে। পরের কথাগুলো তো আমরা সবাই জানি। আচ্ছা, তো পরে আসলে আপনি ইট ওয়াজ লাইক লাইফ চেঞ্জিং মোমেন্টস ফর ইউ, বা এরকম কিছু ছিল যে আপনার লাইফটা চেঞ্জ হয়ে গেল হঠাৎ করে? এটা আসলে কি, দেখুন আমি একটা প্রতিযোগিতার অনুষ্ঠানে ছিলাম, ম্যাজিক বাউন্ড, তো সেইখান থেকে আমার গানের মধ্যে যদি আমি সরাসরিভাবে ঢোকার কথা বলি, সেটা ওই প্রতিযোগিতার মধ্য দিয়ে। এবং যেটা হয় যে তারপর থেকে কিছু মানুষ হয়তো চিনতো, যেমনটি ওই যে ছোট ভাইটার কথা বললাম যে ওর বাবা মাও আমাকে দেখতে চায়, তো দু একটা প্রোগ্রাম তারা টেলিভিশনে দেখে সেটার জন্য, তো কিছু মানুষ চিনতো তখন। আর ভালানা যেটা করে দেয় যে আজকে যেমনটা যত বেশি মানুষ চেনে, যে কয়জনই চিনুক, এটা আমি বলবো যে 100%-এর মধ্যে 90% কাজ করছে সেটা আমি তো ভালানার জন্য। বাকি 10% হয়তো আমাকে চিনতে আগে থেকে, 90% মানুষজন আমি তো ভালানার জন্য আমাকে চিনি। তো নিশ্চয়ই এটা আমার একটা পরিবর্তনের একটা জায়গা বলতে পারি, টার্নিং পয়েন্ট আমার এখানে। বাট আমি চেষ্টা করি যে যেটা আমার নিজেকে নিজে সবসময় বলা, সেটা হচ্ছে যে ভালানা হয়ে গেছে মানে আমার দায়িত্ব বেড়ে গেছে, সো আমার এখন ওইভাবে কাজ করতে হবে, এই আর কি। আমি ওটা নিতে চাই না। আচ্ছা, তো গানটা আপনি গাইতে ছিলেন কেন, মানে কি মনে হলো? গানটার কথা, গানটার সুর, আজকে যেমন এতগুলো মানুষ গানটা পছন্দ করার যেই কারণ, ঠিক ওই রকম কারণেই আমার গানটা ভালো লেগে যায়। গানটার এই সাবলীলতা, গানটার এই সুর, কিছু কথা যেটা একদম বাস্তবিক, প্রত্যেকটা মানুষের নিজের কথা, নিজের সাধারণ কথা, যে কথাগুলো আমরা দুজন বন্ধুর মধ্যেও যদি কোনো কথা কাটাকাটি হয়, আমরা কিন্তু বলে থাকি যে ঠিক আছে আমি তো ভালো না, তুই যা, পরের কথা হয়তো বলি না, অথবা বলে থাকি যে তুই একটা ভালো কিছু নিয়ে থাক। এই যে কমন কথাগুলো, সেই কমন কথা, পরিচিত কিছু কথা দিয়ে যখন একটা গান, একটা সুর হয়, সেটা নিশ্চয়ই প্রত্যেকের ভালো লাগে এবং ওইভাবে আমারও ভালো লাগে, সেই লোক থেকে গানটা করে। তখন কি বুঝতে পেরেছিলেন যে গানটা গাইলে হয়তো? না, এরকম কিছু না, তবে মনের মধ্যে ছিল যে গানটা মানুষজন পছন্দ করবে, কারণ আমার নিজের পছন্দ হয়েছিল। আর একটা কথা যে নিজের যেটা ভালো লাগে সেটা আরেকজনের ভালো লাগে। আমার কিছু গুরু মানুষজন, যারা গুণীজন, তারা একটা কথা বলে থাকেন যে আমি ঠিক ভেতরের যে জায়গা থেকে গানগুলো গাইবো, শ্রোতার সেই জায়গাতেই লাগবে।
ভেরি গুড। আমরা একটু গানটা শুনি। হ্যাঁ একটু শুনে। অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো। আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো, আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো। তুমি আমার স্বপ্ন আশা, তুমি ভালোবাসা, তোমারে না পাইলে এই জীবন বৃথা বন্ধু, এই জীবন বৃথা। তুমি আমার স্বপ্ন আশা, তুমি ভালোবাসা, তোমারে না পাইলে এই জীবন বৃথা বন্ধু, এই জীবন বৃথা। অন্তরে না রাখিলেও, অন্তরে না রাখিলেও মুখে মুখে রাইখো। আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো, আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো। বিউটিফুল, এই জন্যই রাইট। একদম গানের যে সহজ কথা, সহজ সুর, সেটার জন্য প্রত্যেকে আমরা আসলে সহজগুলোই নিতে চাই, কঠিনগুলো নিতে চাই। রাইট। তো এই আপনার এই দোতানা কি সবসময় সাথে থাকে আপনার? হ্যাঁ থাকে। এটা আসলে আমরা এটার নাম হচ্ছে স্বরাজ। আচ্ছা, স্বরাজ। স্বরাজ, দোতারা স্বরাজের মধ্যে পার্থক্য হচ্ছে টিউনে। দোতারা যেমন থাকে হচ্ছে পা সা সা মা, আর এটা চারটা তার আছে পা সা রে পা। আচ্ছা। স্বরাজটা সবসময় থাকে বলতে ওই যে গিটার নিয়ে অনেকে গান টান করে, অনেকেই গান টান করে। দুর্ভাগ্যবশত আমি গিটার বাজাতে পারি না, যার জন্য এটা। এবং এটা আসলে বাবাকে যখন বলি অনেক আগে, ফেব্রুয়ারি মাসটা আমি এটা শিখি, এরপরে কখনো শেখা হয়নি। আমার গুরু দুজলি, তো বাবাকে তখন বলে একটা গিটার কিনে দেন। তো বাবা আসলে যেটা বললে যে তুমি গিটার না নিয়ে স্বরাজটা বাজাও। প্রথম প্রথম খুবই খারাপ লাগে যে না সবাই গিটার বাজাচ্ছে আমি বাজাবো, কিন্তু যখন স্বরাজটা হাতে নিলাম আমার গুরু আমাকে 3-4টা লেসন দিলেন এবং বাবা একটা কথা বললেন যে এটার সাথে যেদিন প্রেম করতে পারবে সেদিন এটা বাজবে। এরপর থেকে এটার সাথে প্রেম করা শুরু করি। আর এখন মানে যেটা হয় যে এটা যখন রেখে আসি বা এটা রেখে কোথাও যাই তখন ভেতরে একটু কেমন যেন লাগে, মিস করেন আপনি? হ্যাঁ। আপনার বাবা কি গান করেন? বাবা মূলত সেভাবে গান করেন না, নিজের জন্য নিজেদের জন্য হয়তো ঘরোয়া পরিবেশে যে একটা গান করে। বাবার স্টুডেন্ট লাইফে বাবা গান করতেন, বাবার ইচ্ছা ছিল যে গান নিয়ে কাজ করা, কিছু একটা করা, তো সেটা হয়ে ওঠেনি। আর বাবা আমার বুদ্ধির পর থেকে যখন বাবাকে দেখা শুরু করলাম, বাবা মানে অসম্ভব বড় ধরনের একজন সঙ্গীতপ্রেমী মানুষ এবং সংস্কৃতি মোনা মানুষ। তো সেই জায়গা থেকে নিশ্চয়ই বাবা সঙ্গীতের মানুষ জন্য হয়তো আমার এই জায়গা থেকে আসতে পারে। ভালোরা নিয়ে কোনো গল্প কি আছে নাকি আপনার? কোনো এর মধ্যে কোনো ঘটনা ঘটেছে যেটা আপনার মনে পড়ে বা ভালো লাগে বা শেয়ার করতে পারেন? না, সেরকম ঘটনা আসলে নেই। সেরকম ঘটনা নেই বলতে নর্মালি যেটা হয় যে একটা গান যখন মানুষজন শোনে, মানুষজন পছন্দ করে, তখন পথে ঘাটে ঘুরতে গেলে যেটা হয় যে ওই মানুষগুলো হয়তো ওই গানের মধ্য দিয়ে চেনে। আজকে যখন আমি এখানে আসছিলাম সেখানেও নিচে 2জন মানুষ আমাকে ধরেই বললো যে আমি আপনার গান শুনি, এবং একজন যে আমাকে দেখে আমাকে বললো যে আপনি কি ওইখানে জি সিরিজে যাবেন কিনা। জি আমি এখানে যাবো। উনি আমাকে একদম গেট পর্যন্ত পৌঁছে দিয়ে গেলেন। মাঝখানে আরো 2জন কথা বললেন যে আপনার ওই গানটা আমি গতকালকে ডাউনলোড করলাম, শুনলাম। সেটা আরেকটা গান ছিল যদিও। তো এগুলো হয়, এগুলো খুবই ভালো লাগে এবং সব থেকে বেশি মজা লাগে অনেকে যেটা করে, হয়তো অনেকেই করে, এটা আমি শিওর না যে অনেকেই করে কিনা, যে দু একটা গান পরিচিত হওয়ার পরে আর যে চায়ের দোকানে বসে আড্ডা দিতাম সেখানে যাওয়াটা বন্ধ করে দেয়। তা আমার আরো লোভ লাগে যে ওই চায়ের দোকানে গেলে ওই চায়ের দোকানের মানুষগুলো আমাকে বলে যে ভাই তোমার এই গানটা শুনলাম, সেটা পাওয়ার লোভে আমি আরো বেশি। আচ্ছা।